জাহিরকে বন্দী করার হুকুম কে দিয়েছে? ওয়াজিরে আলা। তুমি যখন আগে থেকে এটা জানতে তাহলে বলনি কেন আমাকে? সেই সময় তুমি বেগমের সঙ্গে শয়নকক্ষে ছিলে, আর উনি আমাকে তোমার কাছে পৌঁছতে দেননি। আমি বিশ্বাস করি না, ও এটা করতেই পারে না। কাল রাতে এটা আমার দিকে ছুঁড়ে মারা হয়েছিল। এটা নিয়ে আমি চিন্তিত নই, কিন্তু জাহিরের মৃত্যুর জন্য আমি চিন্তিত। রোকেয়া বেগমকে এখনই আমার সামনে হাজির করা হোক। তাহলে আপনাকে হারেমে যেতে হবে। উনি আপনার বেগম, উনি এখানে আসবেন না। ওনাকে জানিয়ে দাও এটা আমার হুকুম যে ওনাকে এখনই এখানে আসতে হবে। তুমি কি বড় আম্মিকে আমার কাছে আসতে না দেওয়ার স্পর্ধা দেখিয়েছিলে? আমি জানতাম না। হ্যাঁ কি না? হ্যাঁ। তোমার এই দোষের জন্য একজনের জীবন চলে গেছে। যদি আমি ঠিক সময় জানতাম তাহলে হয়তো ওকে বাঁচাতে পারতাম। যাও এখান থেকে। বললাম চলে যাও এখান থেকে। যাও এখান থেকে। ওয়াজিরে আলাকে এখানে হাজির করা হোক। আপনি জাহিরকে বন্দী করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? তুমি যখন 14 বছরের ছিলে তখন থেকেই সমস্ত সিদ্ধান্ত আমি নিয়ে এসেছি। তোমার পিতা আমাকে তোমাকে রক্ষা করবার দায়িত্ব দিয়েছিলেন। তোমাকে আমি আমার সন্তানের মতোই বড় করেছি। আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না যাতে তোমার কোনো ক্ষতি হয়। আপনার কি এটা মনে হয় না আপনি জাহিরের সঙ্গে যা করেছেন তা একদমই ঠিক করেননি? একদমই নয়। জাহির সব জায়গায় রটিয়ে বেড়াচ্ছিল যে আমি নাকি এই সাম্রাজ্যটা চালাচ্ছি, আর শাহেনশাহ আমার হাতের পুতুল মাত্র। এবার তুমিই বলো, আমার সিদ্ধান্ত কি ভুল ছিল? আর যদি ধরে নি জাহির আত্মহত্যা করেছে,
তবে সেটা তার নিজের সিদ্ধান্ত। তোমার আর আমার মধ্যে যে বিষ ঢালতে চাইবে তার পরিণতি এই রকমই হবে। আমি সেটাই করেছি যা ওয়াজিরে সালতানাতের করা উচিত। অবাক হয়ে যাচ্ছি আমি। এমনটা আমি আগে কখনো দেখিনি। শাহেনশার কোনো অনুমতি ছাড়াই উনি চলে গেলেন। যাওয়ার আগে সালাম জানিয়ে যেতেও ভুলে গেছেন উনি। যদি উনি তোমাকে মন থেকে শাহেনশা বলে মনে করতেন তাহলে এমনটা কখনোই করতেন না। আমার জীবনে মাত্র 3 জনেরই গুরুত্ব রয়েছে, খান বাবার, রোকেয়া বেগমের আর তোমার। রোকেয়া আর খান বাবার সঙ্গে আমার এইভাবে কথা বলাটা উচিত হয়নি। যতই হোক ওদের জন্যই আজ আমার সবকিছু। আমাকে ক্ষমা করে দিও। আমি আর ওয়াজিরে আলা আজ পর্যন্ত যা যা করেছি তা আমাদের দায়িত্ব ছিল, দয়া নয়। আমার আর ওনার উপস্থিতি তোমার শক্তি হওয়া উচিত ছিল, দুর্বলতা নয়। শাহেনশাহ সিংহাসনে বসা খুব কঠিন কাজ, আর তাতে যে বসে তাকে শক্তিশালী হতে হয়। তুমি এখন আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছো। এখন সময় নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার। গুজবকে কখনো সত্যি হতে দিও না। আর সবাইকে বলে দাও যে শাহেনশার সিদ্ধান্ত ওয়াজিরে আলার সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। তুমি খুব দক্ষতার সাথে দায়িত্বটা পালন করেছো রেশম, আমি খুশি হয়েছি। এই নাও, জাহির মারা গিয়েছে। তার মারা যাওয়ার কারণ সে নিজেও জানতে পারল না। ধন্যবাদ, কিন্তু এর পুরো কৃতিত্ব আপনারই প্রাপ্য। আজ আপনি এক ঢিলে 3টি পাখি মারলেন। রোকেয়া বেগম। তাহলে দাবা খেলার শখ আপনারও আছে বুঝি? আজকেই আমি প্রথম জানতে পারলাম। চালটা ভালোই ছিল, কিন্তু মনে রাখবেন পরের চালটা আমি দেব। রাজকীয় দাবা খেলায় তুমি এখনো শিশু রোকেয়া বেগম। আপনি বরঞ্চ এটা ভাবুন জালালকে কিভাবে আপনি খুশি করতে পারবেন, তাতেই আপনার মঙ্গল। একবার যদি বৈরাম খানের কার্যকলাপ জালালের কানে পৌঁছে যায় তাহলে ওয়াজিরে আলা হওয়া থেকে আমায় কেউ আটকাতে পারবে না। আর একবার ওয়াজিরে আলা হতে পারলে জালালের তাজ ঠিক ছিনিয়ে নেব। সন্তান যখন আম্মির শক্তি হয় তখন আম্মি গর্বিত হয়। আর যদি বোকা হয়, দুর্বল হয়, তাহলে কেমন লাগে আমাকে জিজ্ঞেস করো। এখনো বুঝতে পারলে না?
ছোটবেলায় আমি তোমাকে একটা গল্প শোনাতাম, সাপ আর নেউলের গল্প। মনে আছে তোমার? আমি তোমাকে সব সময় বলেছি, ছোবল না মেরে ফোঁস করে দূরে সরে যাওয়াতেই সাপের শক্তি বজায় থাকে। কিন্তু যদিও নেউলকে ছোবল মারে, নেউলকে আক্রমণ করে, তাহলে তার পরাজয় নিশ্চিত। মনে আছে? তাহলে আপনি কি চাইছেন আম্মি জান? হ্যাঁ, একদিকে আমায় শাহেনশাহ হবার স্বপ্ন দেখাচ্ছেন, আর অন্যদিকে আমার ক্ষমতা কি তা বোঝানোর চেষ্টা করছেন। ভবিষ্যতের শাহেনশাহর ভয় বলে কিছু থাকে না। নির্বোধ সন্তানের চেয়ে বুদ্ধিমান শত্রুও অনেক ভালো। জালালের জায়গা নেওয়া তো দূরের কথা, ওই জায়গায় পৌঁছানোর ক্ষমতা নেই তোমার। আদম, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? তুমি নিজের বুদ্ধি খাটিও না, ব্যাস নিজের আম্মির ওপরে ভরসা রাখো। যা হচ্ছে শুধু দেখে যাও। আমি তোমার আম্মি ওই বাইরাম খানকে তোমার পথ থেকে সরিয়ে দিতে চাই, আর এই কাজে বাইরাম খান নিজে আমাদের সাহায্য করবে। দেখে নিও। আদম,